আব্বু, আব্বু, আমার অনেক ক্ষুধা লেগেছে। আমার মামুনিটার খিদে পেয়েছে। আমাকে 5 মিনিট সময় দাও, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিচ্ছি। না আব্বু, আমি বাইরে খাবো। তাছাড়া আব্বু, তুমি আমার নতুন মামুনি কবে এনে দিবে? নতুন মামুনি তো খুঁজতে হবে। তাহলে তাড়াতাড়ি খুঁজে বের করব, ঠিক আছে? আচ্ছা, অপেক্ষা করে তাহলে। আবু রেডি হয়ে নিচ্ছি, তারপর তোমাকে নিয়ে যাব। ঠিক আছে আব্বু। এদিকে আকাশ রেডি হয়ে নিচ্ছে, অন্যদিকে আকাশে অপেক্ষা করতে থাকে। আপনাদের তো পরিচয় করিয়ে দিতে ভুলে গেলাম। আকাশে হলো আকাশের একমাত্র মেয়ে। ওর বয়স 6 বছর। তবে আকাশের মা বেঁচে আছে না মারা গেছে তা আপনারা আরও পরে জানতে পারবেন, কেননা ওটা একটা অতীতের মতো। আচ্ছা, আপনাদের সময় করে জানানো হবে। অন্যদিকে ইরা ইরা এই ইরা, কোথায় তুই? আম্মু, আমি আর একটু ঘুমাই। দুপুর পর্যন্ত যদি ঘুমিয়েই তুই দিন পার করে দিস, তাহলে অফিসে যাবি কখন? আব্বু কি অফিসে যায়নি? তোর বাবা তো অফিসে গিয়েছে, কিন্তু তোকে যে একটা কথা বলেছিল সে কথা কি মনে আছে? আমাকে কখন কি কথা বলেছিল? গতকাল রাতেই তো বলল। মনে নেই আমার, আবার বলো। তোর আব্বু তোর জন্য একটা ছেলে দেখেছে, তোকে এই ঠিকানা এসে ওই ছেলের সাথে কথা বলে নিতে হবে। আচ্ছা, এই নিয়ে তোমরা আমাকে 10টা ছেলের সামনে নিয়ে গিয়েছো। তোর পছন্দ না হওয়া পর্যন্ত তোর জন্য তো দেখতে হবে। তাই বলে একেবারে একরকম চেহারার মানুষ, তার উপর অনেক অদ্ভুত লোক ছিল তারা। আচ্ছা, এত কথা না বলে তাড়াতাড়ি দেখা করে আয়। ঠিক আছে, যাচ্ছি। তবে এইটাই কিন্তু শেষ দেখা। এরপর আমি আর কোনো ছেলে দেখার জন্য যাব না। আচ্ছা ঠিক আছে। ইরা রেডি হয়ে বের হয়ে ওর মায়ের দেওয়া ঠিকানায় চলে আসে। ওখানে 9 আর 6-এর মধ্যে ঝামেলা হওয়ার কারণে ইরা ভুল করে অন্য টেবিলে এসে বসে পড়ে। হাই, কেমন আছেন? আব্বু, উনি কে? কি? আব্বু? আমি ওর বাবা, আমাকে তো আব্বু বলে ডাকবে, এটা তো স্বাভাবিক। আব্বু, উনি কে? আকাশী মামুনি, আমি ঠিক জানি না উনি কে। হায় আল্লাহ, আমার আব্বু এই কি ছেলে আমার জন্য ঠিক করলো? এই ছেলের এত বড় একটা মেয়েও আছে। আমাকে তো এসব কিছুই বলেনি। তার উপর ছেলেটা তো অনেক হ্যান্ডসামও আছে। কিন্তু কিভাবে কি হচ্ছে তা তো বুঝতে পারছি না। আচ্ছা, আপনাকে তো চিনলাম না। আমি ইরা চৌধুরী, রফিক চৌধুরীর একমাত্র মেয়ে আমি। বাবা আমাকে পাঠিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। কিন্তু আপনার যে মেয়ে আছে সে কথা আমাকে বলেনি। দেখুন, আমি তো রফিক নামে কাউকে চিনি না। বুঝলাম না, লোকটা কি মজা করছে আমার সাথে, নাকি মেয়ের সাথে বলে এই বিষয়ে কথা বলতে চাইছে না? কি ভাবছেন? আচ্ছা আকাশী, আমাকে একটা কথা বলো তো। কি কথা আম্মু? আকাশী, উনি তোমার আম্মু হয় না। তাছাড়া প্লিজ আপনি কিছু মনে করবেন না। আসলে ছোটবেলায় ওর মা আমাদের ছেড়ে অন্য ছেলের সাথে চলে যায়। চলে কেন গেল? আসলে বিয়ের পরে ও অন্য ছেলের সাথে কথা বলতো, সেখান থেকে ওই ছেলের সাথে প্রেম হয়। বুঝতে পেরেছি, সেই জন্য আপনাদের ছেড়ে চলে গেছে, তাই তো? ঠিক ধরেছেন। তা এতগুলো বছর ধরে বিয়ে না করে হঠাৎ বিয়ে করার প্ল্যান আসলো কি করে? আমি কখন বিয়ে করতে চাইলাম? থাক, আর লুকাতে হবে না। আব্বু, উনি কিন্তু দেখতে অনেকটা আমার মায়ের মতো। হো মা, তাই নাকি? আপনি কিছু মনে করবেন না। আসলে ওর মাকে ওই রকম ভালো করে দেখেনি তো এখনো। আচ্ছা, আমি তো এখানে আছি, একটা কাজ করুন। কি কাজ? আপনার পুরনো কাহিনীগুলো আমাকে একটু জানান। এইসব জেনে আপনার কি কাজ বলুন? বারে, ভবিষ্যতে যার সাথে থাকবো তার সম্পর্কে সব তথ্য তো জেনে নিতে হবে। আমি ঠিক বুঝতে পারিনি। আপনাকে এত কিছু বুঝতে হবে না, আপনি শুধু আমাকে কাহিনীটা খুলে বলুন, তাহলে আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, এত করে যখন বলতেছেন তখন শুনুন। 7 বছর পূর্বে
নীলাশা, চলো আমরা বিয়ে করি। আকাশ, তুমি এখনো বেকার। তোমাকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। এইসব কি বলছো নীলাশা? ঠিকই বলছি আমি। তুমি হয় কিছু একটা করো, তারপর আমি তোমাকে বিয়ে করব। আচ্ছা, আমি চেষ্টা করে দেখব। এভাবে 3 মাস পরে আকাশ কোনোভাবে একটা চাকরি করতে থাকে। মাসে যে ডলার পায় তা দিয়ে কোনোভাবে চলে যায়। 4 মাস পরে এসে নীলাশাকে বিয়ে করে। দেখো আকাশ, আজ আমাদের বাসর রাত। সেসব তো আমি জানি। তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? তুমি চাকরি ওটা ছেড়ে দিয়ে ব্যবসা করো। আচ্ছা, সেসব নিয়ে পরেও ভাবা যাবে। এমনিতেই অনেকটা সময় পার হয়ে গিয়েছে, সেজন্য সময় নষ্ট করা ঠিক হবে না। আচ্ছা চলো তাহলে শুরু করি। এরপরে কি হয় তা জানার কোনো প্রয়োজন নেই। সকালবেলায় ওরা ঘুম থেকে উঠে দুজনে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে থাকে। তবে এতদিন আকাশ একাই থাকতো বলে বাসায় প্রয়োজনীয় জিনিসপত্রের অনেক অভাব ছিল। সেজন্য কি ব্যাপার, এগুলো দিয়ে রান্না করবে কি করে? আমি তো এতদিন এভাবেই রান্না করে এসেছি। তা না হয় বুঝলাম, কিন্তু এভাবে আমি রান্না করতে পারবো না। তুমি নতুন করে কিনে আনবে আসবাবপত্র। কিন্তু এত ডলার পাবো কোথায়? কেন, বিয়ে করার আগে কি মনে ছিল না? মনে যদি থাকতো তাহলে তো হতোই। তাছাড়া বেতন পেলে আমি সবটা কিনে নেব, চিন্তা করো না। এরপর ওরা রান্না শেষ করে নেয়। এভাবে 3 মাস কেটে যায়। হঠাৎ নীলাশা মাথা ঘুরে পড়েছে। ডক্টর এসে নীলাশাকে দেখতে থাকে। ভয়ের কিছু নেই, উল্টো সুসংবাদ আছে। কীরকম? আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রী 1 মাসের প্রেগন্যান্ট। এটা তো অনেক বড় সুসংবাদ। চলুন আপনাকে সামনে এগিয়ে দেই। তবে ওনার খেয়াল রাখবেন। অবশ্যই রাখবো। ডক্টর যাওয়ার পরে আকাশ নীলাশার কাছে এসে বসে পড়ে। আমাদের ঘর আলো করে একজন অতিথি আসতে চলেছে। এখন থেকে ওর সব খেয়াল রাখতে হবে আমাকে। এখন থেকে আমাদের অনেক হিসেব করে চলতে হবে। চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। তুমি এখন রেস্ট নাও, আমি অফিসে গেলাম। এইদিকে অফিসে আসার পরেই স্যার, আজকে এত লেট করে এলেন যে? কিছু কাজ ছিল বাসায়। স্যার, আপনিও কি বউয়ের কাছে সাহায্য করেন? সংসার তো আমাদের, যদি আমরা একে অপরকে সাহায্য না করি তাহলে আর কে করবে? স্যার, এই নিন ফাইল। এই ফাইলটা দেখে বলুন কি করা যায়। আচ্ছা রেখে যাও, আমি চেক করে নেব। ঠিক আছে স্যার। এদিকে আকাশ অফিসের কাজ করতে থাকে। কাজ শেষ করে নীলাশাকে সময় দিতে থাকে। কয়েকটা দিন এভাবে কেটে যায়। ওদের বেবিও ধীরে ধীরে বড় হতে থাকে পেটের মধ্যে। এভাবে আরও কয়েকটা মাস কেটে যাওয়ার পর আকাশের জন্ম হয়। দেখো দেখো, মেয়ে আমার একদম তোমার মতোই হয়েছে। আমার মেয়ে আমার মতোই তো হবে। কষ্ট করলাম আমি, আর সব কিছু হয়েছে তোমার মতো। এটা কোনো কথা হলো বলো? আচ্ছা, এখন ঝগড়া না করে মেয়ের দেখাশোনা কিভাবে করা যায় তা নিয়ে ভাবতে দেখো। আমি এত ভাবতে পারবো না, তুমি ভাবতে থাকো কি করা যায়। এভাবে আরও 3 মাস কেটে যায়। একটা সময় আকাশ অফিসে বসে কাজ করতে থাকে। তখন আবির ওর কাছে আসে। স্যার, আপনাকে একবার দেশের বাইরে যেতে হবে। তা কতদিন লাগতে পারে? এই তো স্যার, 5 থেকে 7 দিন তো লাগবেই। এতদিন কেন? প্রজেক্ট তো অনেক বড়। একবার এই প্রজেক্ট যদি পেয়ে যাই আমরা, তাহলে তো আমরা মিলিয়নিয়ার থেকে বিলিয়নিয়ারের কাছাকাছি চলে আসবো। আচ্ছা, আমার যাওয়ার প্রস্তুতি নিতে থাকো, কিন্তু তোমার ভাবিকে কি জবাব দেব? বলবেন কোম্পানি কাজের জন্য বাইরে পাঠাচ্ছে। যদি বেশি সমস্যা হয়, দরকার হলে আমি এসে দেখে যাব। এটা অবশ্য মন্দ হয় না। তাহলে আমি আপনার যাওয়ার প্রস্তুতি নিতে থাকি। 2 দিন পরে নীলাশাকে এই ব্যাপারে বলতে থাকে। ও সবটা শোনার পরে কিন্তু তোমাকে ছাড়া আমি একা একা থাকবো কি করে বলো? 7 দিনেরই তো ব্যাপার। আমি তোমার প্রয়োজনীয় সব কিছু এনে রেখে দিয়েছি। এর বাইরে যদি কোনো কিছু লাগে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে, জানাবো। এরপর আকাশ চলে যায় লন্ডনে। ওখানে একটা অফিসে এসে ওর কাজকর্ম করতে থাকে। কাজ শেষ করে হোটেলে এসে নীলাশার সাথে কলে কথা বলতে থাকে। এভাবে 3 দিন কেটে যায়। প্রতিদিন নিয়ম করে কল দিয়ে কথা বলতে থাকে। 7 দিন পরে আকাশ যখন বাসায় ফিরে তখন এ কি, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি করব বলো, আকাশে তো ঠিকভাবে আমাকে ঘুমাতেই দিচ্ছে না। চিন্তা করো না, আর একটু বড় হলে ঠিক হয়ে যাবে। এখন চলো ঘুমাই।
এভাবে দেখতে দেখতে মাস যেতে থাকে। নীলাশার কথাবার্তা আকাশের কাছে কেমন জানি অদ্ভুত লাগতে থাকে। কীরকম লাগে তা আপনারা সামনের দিকেই জানতে পারবেন। কিছুদিন যেতেই আকাশ, এইটুকু বেতন দিয়ে তো তুমি কিছুই করতে পারবে না। কেন পারবো না? তো এখন এটা বলো, তুমি যে বেতন পাও সে বেতন দিয়ে কি তুমি চাইলে এই সংসার কি চালাতে পারবে? এত বছর ধরে তো ঠিকই চলে আসছে। কিন্তু এখন তো কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না শুনি? দেখো, আগে আমরা দুজন, এখন আমাদের মেয়েও আছে সাথে। তো কি হয়েছে? অনেক কিছু হয়েছে। তাছাড়া তুমি সংসারের উন্নতির কথা ভাবো। চিন্তা করো না, ও তো এখন ছোট। আস্তে আস্তে আমি সব ঠিক করে নেব। এই বলে ওরা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কয়েকটা দিন পরে আকাশ ব্যবসার কাজে যেতে হবে দেশের বাহিরে, সেজন্য অফিসে আসে। আমার যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, করতেছি। একটু পরে আকাশ ওর বাসায় এসে নীলাশার কাছে বিদায় নিয়ে এয়ারপোর্টের দিকে চলে যায়। অন্যদিকে নীলাশা আকাশীকে নিয়ে বের হয় শপিং মলে। ভেতরে আসার সময় একটা লোকের সাথে ধাক্কা লাগে নীলাশার। এতে রেগে যায় ও। চোখে কি কম দেখেন? আমি বরাবরই দেখি, মনে তো হয় আপনি কম দেখেন। আপনাকে আমার কেমন জানি পরিচিত মনে হচ্ছে। আমারও কেমন জানি পরিচিত মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। আরে, আমি নীলাশা। আমরা ভার্সিটিতে একই সাথে পড়েছি, আর আমাদের সিট পাশাপাশি পড়তো। আরে তুই, কত বছর পরে তোর দেখা পেলাম। আর তুই তো আগের থেকে অনেক বেশি হটও হয়ে গেছিস, দেখতে কিন্তু এখন অনেক কিউট লাগছে তোকে। কথাটা শুনে নীলাশার খারাপ লাগার কথা, কিন্তু ও তা হেসে উড়িয়ে দেয়। কেননা নিলয়ের পোশাক দেখে নীলাশার বুঝতে বাকি রইল না যে নিলয় এখন অনেক বড় লোক। তা তুই ফ্রি আছিস? এতগুলো বছর পরে তোর সাথে দেখা, ফ্রি না থাকলেও বের করে নিব। সত্যি বলছিস? সত্যি বলছি। তা একটা কথা বলতো, কি কথা বল? এই বাচ্চা কে? ও তো আমার একমাত্র মেয়ে। ওর বয়স এখন 9 মাসের মতো হয়েছে। তুই যে বিয়ে করেছিস এটা কিন্তু দেখে বোঝাই যায় না। সত্যি বলছিস তো? আরে মিথ্যা কেন বলবো তোকে? তা এখন কি করছিস? কি আর করবো বল, বাবার ব্যবসা দেখাশোনা করতেছি। তা তোর হাজবেন্ড কি করে? নীলাশা আকাশের ব্যাপারে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে তাহলে তো তুই মোটেও সুখে নেই। ওই রকম আর কি। এইটুকু বেতন দিয়ে কি আর সংসার চলে? যদি তোর আপত্তি না থাকে তাহলে তোর হাজব্যান্ডকে আমাদের অফিসে পাঠিয়ে দে, আমি এর থেকেও ডাবল বেতন দিব, তাও তোর জন্য। ও কারো করুণা নেবে না। তাছাড়া আমি হয়তো ওর সংসার করবই না আর। কেন কেন? আমার মতো মেয়ে কিভাবে ওর মতো একটা ছেলের সংসার করবে, বুঝতে পারছিস? তাহলে এখন কি করবি? ওকে ডিভোর্স দিয়ে নতুন করে সংসার করব। কিন্তু এই বেবি? ওকে ওর বাবার কাছে দিয়ে দেব। তাছাড়া ওর সাথে থাকলে ঝামেলা, তবে ওর দেখাশোনার কোনো কমতি আমি রাখবো না যতদিন ওর কাছে আছি। বুঝতে পেরেছি। আচ্ছা, তোর মোবাইল নাম্বার আমাকে পাঠা। নীলাশা নাম্বার দিয়ে সাথে আরও কিছু কথা বলে চলে যায় ওখান থেকে। এদিকে নিলয় তো একটা হাসি দেয়। এই হাসির মানে আপনারা জানতে পারবেন আরে অনেক পরে। অন্যদিকে আকাশ লন্ডনে একটা কোম্পানির বোর্ড মিটিংয়ে বসে আছে। তাহলে আকাশ স্যার, এখান থেকে কিভাবে কি করব? সবার কথাগুলো তো ঠিকই আছে, কিন্তু কাকে দিব প্রজেক্ট, ওটাই এখন ভাবনার বিষয়। তাহলে এখন কি করবেন? এদের মধ্যে একটা লটারি করো, ওখানে যার নাম আসবে তাকেই না হয় প্রজেক্ট দিয়ে দিও। কিন্তু এখানে তো সম্মানিত ব্যক্তির মধ্যে মিস্টার কাপুরই আছে, ওনাকে কি দিব? উনি তো এমনিতেই অনেকবার পেয়েছে, তার উপর ওনার অনেক অভিজ্ঞতা আছে। সেজন্য আমি চাচ্ছি নতুন কাউকে দেওয়ার জন্য, কেননা নতুনদেরও সুযোগ দেওয়ার দরকার। যদি ওদের কোনো সুযোগ না দিই তাহলে ব্যাপারটা অনেক খারাপ হয়ে যাবে। ওরা যখন এত ভালো করে নিজেদের প্রজেক্ট তৈরি করেছে তখন ওদেরও একটা চান্স দেওয়া দরকার। আপনি যা বলবেন তাই হবে। আপনার মুখের উপর কথা বলার তো কোনো ক্ষমতাও আমার নেই। তাহলে যেভাবে বলছি সেভাবে করতে থাকো, বাকিটা আমি এসে পরে দেখে নেব। ঠিক আছে স্যার। হোটেলে এসে নীলাশার সাথে কথা বলতে থাকে, সাথে আকাশীর সাথেও। কথা শেষ হওয়ার পরে নিলয় নীলাশাকে কল দেয়। তারপর ওরা কথা বলতে থাকে।
তবে নিলয়ের সাথে নীলাশার কথা আস্তে আস্তে বাড়তে থাকে। এখন ওরা দুজনে অনেকটা সময় নিয়ে কথা বলে। এদিকে আকাশও দেশে ফিরে আসে। আসার একদিন পরে আকাশ, তুমি কি তোমার এই গরিব জীবনটাকে দূর করবে? আমি তো চেষ্টা করেই চলেছি। তাছাড়া আরও একটা বছর অপেক্ষা করো, তারপর তোমার জন্য নতুন একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে। দরকার নেই আমার কোনো সারপ্রাইজ। ভেবে দেখেছো তো? দেখেছি। সামান্য হয়তো একটা প্রমোশনের গল্প শোনাবে তুমি। এতে তো তোমার বেতনও বাড়বে। ওই সামান্য বেতনে কোনো কিছুই হবে না, মনে রেখো কথাটা। আচ্ছা, আমি এখন ঝগড়া করতে পারবো না, ঘুমাবো আমি। তার মানে তুমি বলতে চাও আমি তোমার সাথে ঝগড়া করি? এখন তো সেগুলি করে যাচ্ছ আমার সাথে। ঠিক আছে, এই শেষটা আমি দেখে নেব। এরপর ওরা ঘুমিয়ে যায়। তারপর আকাশ সকালে অফিসে চলে যায়। সেজন্য নীলাশা কল দেয় নিলয়কে। কোনো সমস্যা হয়েছে কি? নিলয়, আমি ওই আকাশের সংসার আর করবো না। কেন, কি হয়েছে? ও জীবনে উন্নতি করতে পারবে না, সেজন্য আমি ওকে 2 মাসের ভিতরে ডিভোর্স দেব। কাজটা কি ঠিক হবে? সামান্য কিছু ডলারের জন্য? দেখ, ও যা বেতন পায় সে বেতন দিয়ে আমি মোটামুটি আমাদের সংসার তো চালাতে পারি, কিন্তু এর বাইরে সংসারের বাড়তি কোনো কাজের খরচ করার মতো ডলার থাকেই না। এমনকি আমি যে শপিং করব তাও সম্ভব হচ্ছে না। বুঝতে পেরেছি ব্যাপারটা আমি, কিন্তু তুই ডিভোর্স দিয়ে কার কাছে যাবি? সেটা ভেবেই তো পাচ্ছি না। তোকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করিস। কি কথা বল? আমি তোকে বিয়ে করতে চাই, যদি তোর কোনো আপত্তি না থাকে। তুই কি সত্যি বলছিস? একদম সত্যি বলছি। আমি তোকে সে ভার্সিটি থেকে ভালোবেসে এসেছি, কিন্তু তোকে বলবো বলবো করে আর বলা হয়নি, কারণ তুই তখন অন্য কাউকে ভালোবাসিস। এখন যখন তুই ওকে ছেড়ে দিতে চাইছিস, তখন আর আমার বলতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি তাহলে আকাশকে কখন ডিভোর্স দিব? যখন তোর ইচ্ছে তখন দিলেই হবে। তাহলে আকাশের জন্মদিনের দিন ওকে ডিভোর্স দিয়ে দিব। তাহলে তো আরও 2 মাস। 2 মাস কি অপেক্ষা করতে পারবে না? কিন্তু আকাশ যে এই মাসগুলোতে তোমাকে আদর করবে তা আমি মেনে নিব কি করে? এমনিতেও আকাশকে আমি 1 মাস ধরে কাছে আসতেই দিই না, সামনেও আসতে দেব না। সত্যি বলছো তো? একদম সত্যি বলছি। আমি তাহলে অপেক্ষায় থাকলাম। কল কেটে দেয়। আপনাদের একটা কথা বলি, নিলয় কিন্তু নীলাশাকে সে ভার্সিটি থেকে অনেক পছন্দ করত, কিন্তু বলবে বলবে করেও ওর বলা হয়নি। সেজন্য আজকে নীলাশা আর আকাশের ছাড়া ছাড়া শুনে রাজি হয়েছে। কেননা নীলাশা দেখতে কিন্তু অনেক কিউট ছিল। সেজন্য নিলয় এত কিছুর পরেও রাজি হয় বিয়ে করার জন্য। অন্যদিকে দিন যেতে থাকে। নীলাশার কথাবার্তা, চালচলন আকাশের কাছে কেমন জানি অদ্ভুত লাগতে থাকে। নীলাশা, তুমি এতগুলো ডলার পাও কোথা থেকে বলো তো? আমার বয়ফ্রেন্ড আমাকে ডলার দেয়, সেখান থেকে। তোমার কি মাথা ঠিক আছে? ফাজলামি বন্ধ করে তো। আকাশে কোথায়? ও তো ঘুমাচ্ছে। আমি ইদানিং খেয়াল করতেছি তুমি আকাশের দেখাশোনা করছো না ঠিক মতো। তা এতই যখন মনে হয় তোমার কাছে, তাহলে তুমি নিজে এসে করে যাও। কি বলছো এগুলা? এখন কি আমি চাকরি ছেড়ে বাসায় বসে থাকবো? এমনিতেও তুমি যে বেতন পাও সেই বেতন দিয়ে তো তেমন কিছুই হচ্ছে না। আর তার থেকে ভালো তুমি বাসায় থেকে আকাশের দেখাশোনা করো, আমি বাইরের দিকটা দেখব। তোমার কি মনে হয় ডলার রোজগার করে এত সহজ? আহামরি এত কঠিন কাজও কিন্তু নয়। এই নিয়ে ওদের দুজনের মধ্যে শুরু হয় ঝগড়া। এভাবে ওদের মধ্যে এখন থেকে প্রতিদিন ঝগড়া হতে থাকে। এভাবে দেখতে দেখতে আকাশের জন্মদিন চলে আসে। দেখো, কাল আমাদের মেয়ের জন্মদিন, সেজন্য আমি কোনো ঝামেলা চাই না। তোমার কি মনে হয় তুমি ঝামেলা করবে? আমি চুপচাপ থাকবো? তুমি এত চেঞ্জ হয়ে যাচ্ছ কেন বলো তো? এর কারণ আমি তোমার সংসার করব না। ফাজলামি করার মুডে নেই আমি এখন। এই বলে চলে আসে। অন্যদিকে নীলাশা আর নিলয় আসে কাজী অফিসে। ওখানে একটা ডিভোর্স পেপার রেডি করে আর আরেকটা বিয়ের। এই নাও ডিভোর্স পেপার, এখানে তোমার সাইন দাও, আর আমি ওই কাগজে আমার সাইন দিয়ে দিচ্ছি। তারপর কি হবে? আকাশের থেকে ডিভোর্স পেপারে সাইন নিলেই তোমার ডিভোর্স হয়ে যাবে। তারপর আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপারে তুমি সাইন করে দিলেই আমাদের বিয়ে হয়ে যাবে। আইডিয়া কিন্তু খারাপ না। তা তুমিও কি থাকবে জন্মদিনের রাতে? আমি বাসার বাইরে থাকবো, তুমি ভিতরে সবটা ঠিক করে তারপর তোমার সব কিছু নিয়ে চলে আসিও। ঠিক আছে, তাই হবে।
এদিকে সব পেপার নিয়ে চলে আসে বাসায়। পরের দিন ওরা তিনজন অনেক সুন্দর করে সেজেছে। তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে। মন তো চাচ্ছে এভাবে দেখতেই দেখি সারাক্ষণ। আজকেই হয়তো শেষ দেখা। মানে ঠিক বুঝলাম না। একটু পরেই বুঝতে পারবি। আচ্ছা চলো নিচে যাই। ওরা দুজনে নিচে আসে, এসে একটা টেবিলের উপরে কেক আর যাবতীয় সব কিছু রাখে। দাঁড়াও, এত তাড়া কিসের? সময় হয়ে এসেছে, কেক তো কাটতে হবে। কেক কাটার আগে আমার একটা কাজ আছে। এমন সময় তোমার আবার কি কাজ? কেন, আমার কি কাজ থাকতে পারে না? কি কাজ বলো? তোমার দেখি অনেক তাড়া। রাত 12টা বাজে, কেক কেটে খাবার খেয়ে রুমে এসে ঘুমাতে হবে। তার উপর আকাশেরও ঘুম পাচ্ছে। ঠিক আছে, এই নাও পেপার, সাইন করে দাও। কিসের কাগজ এটা? আমাদের ডিভোর্সের পেপার। দেখো নীলাশা, আমি মোটেও ফাজলামির মুডে নেই। আকাশ, আমি সিরিয়াস। কথাটা শুনে আকাশ এবার একটু হাসি মুখটা কিছুটা কালো হয়েছে। তারপর হাতি নিয়ে দেখতে থাকে। এটা সত্যি সত্যি ডিভোর্স পেপার? ও তো সাইন করে দিয়েছে। চিন্তা করো না, তোমাকে কাবিনের কোনো ডলার দিতে হবে না। আকাশই এখন থেকে তোমার কাছেই থাকবে। এবার সাইন করে দাও, আমি চলে যাব। আকাশ কোনো কিছু না ভেবে সাইন করে দেয়। তারপর নীলা আসা আরও একটা কাগজ বের হয়ে ওটাতে সাইন করে দেয়। ওটা কিসের কাগজ? আমার বিয়ের কাগজ। তোকে ডিভোর্স দিয়ে আমি অন্য কাউকে বিয়ে করে নিলাম। ভালো থেকো তোমরা। ওই রাতে আকাশ আর আকাশীকে ছেড়ে নিলয়ের হাত ধরে চলে যায়। নীলাশা, এটা তুমি কি করলে? তোমার জন্য সামনে আমি এমন একটা সারপ্রাইজ রেখেছিলাম যা তুমি কল্পনা করতে পারো না। তুমি যখন চলে গেছো তখন আর আমি তোমাকে নিয়ে ভাববো না। তুমি ভালো দেখো। এরপর আকাশ একাই আকাশীর দেখাশোনা করতে থাকে বাকি বছরগুলোতে। আর এখানে 7 বছরের সমাপ্তি হয় বর্তমান। তার মানে ডলারের জন্য তোমাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ ঠিক ধরেছেন। কিন্তু এতগুলো বছর হলো, নতুন করে বিয়ে কেন করেননি? যদি নতুন করে বিয়ে করতাম তাহলে আমি হয়তো একটা ভালো বউ পাবো, কিন্তু আমার মেয়ের জন্য আমি হয়তো ভালো একটা মা পাবো না। সব মেয়েরা তো একরকম হয় না। তা জানি, কিন্তু অন্য কারো মেয়েকে নিজের মেয়ের মতো করে বড় করতে কেউ পারে না। আচ্ছা, আপনি তো সবই শুনলেন। সবই শুনেছি, কিন্তু আমার কোনো আপত্তি নেই। দেখুন, আপনি হয়তো ভুল করছেন। আপনি যার সাথে দেখা করার জন্য এসেছেন সে আমি না, অন্য কেউ। কিন্তু এই টেবিলে তো 9 লেখা। এটা 6 নম্বর টেবিল। এটা পরে গিয়ে এরকমটা হয়ে গিয়েছে। সরি, আমি আসলে বুঝতে পারিনি। কিন্তু আপনি এতক্ষণ ধরে আমাকে তা বলেনি কেন? আপনাকে তো আমি কখন থেকে বলতে চাইছি, আপনি তো আমাকে চুপ করিয়ে দিয়ে কথা বলেই যাচ্ছেন। সরি, আমারই ভুল হয়েছে। তবে যখন ভুল করে আপনার কাছে চলে এসেছি তখন আর আমি অন্যদিকে যাব না। আব্বু, উনি কি আমার মা? না মামনি। আকাশী, আমি তোমার আম্মু। তাহলে এতগুলো বছর তুমি আমার কাছে আসোনি কেন? আম্মুর অনেক কাজ ছিল, সেজন্য আসতে পারিনি। আপনি সবটা জানার পরেও দেখো, আমার কাছে এত সম্পত্তি আছে, তা দিয়ে 100 বছর খেয়ে যেতে পারবো। তাছাড়া তোমাদের কোনো কাজও করতে হবে না। তোমরা আমার সাথে থাকবে, আর খাবে, আর ঘুমাবে। কিন্তু তা তো সম্ভব না। সম্ভব অবশ্যই হবে। সেজন্য আমি যখন তোমাকে আমার স্বামী হিসেবে ধরে নিয়েছি আর আকাশীকে আমার মেয়ে বলে ধরে নিয়েছি, তখন তোমাদের আমি সহজে ছাড়ছি না। কথাটা শুনে আকাশী এসে ইরাকে জড়িয়ে ধরে। আমার লক্ষ্মী আম্মু। আমার লক্ষ্মী মামুনি। চলো আমরা একসাথে খাবার খেয়ে নিই। ওরা খাবার খেতে থাকে। তখন ওখানে ইরার বান্ধবী আসে ওর জামাইকে নিয়ে। ইরাকে এখানে দেখে, আরে ইরা, তুই এখানে কেন? এসেছি আমার হবু জামাইয়ের সাথে দেখা করতে। বাহ, দুলাভাই তো অনেক কিউট আছে। তার সাথে এই মেয়েটাকে, ওনার ভাগ্নি নাকি ভাতিজি? ওর মেয়ে। মজা করছিস নাকি? মজা কেন করব? তা নয় তো কি, এত বড় একটা মেয়ে যদি ওনার হয় তাহলে তুই বিয়ে কেন করেছিস? দেখ, আমার পছন্দ হয়েছে সেজন্য। তানু, তোমার বান্ধবীর মাথা কি গেছে? দেখুন, আপনি আমার বান্ধবীর জামাই বলে আপনাকে কিচ্ছু বললাম না। দেখ ইরা, সময় আছে এখনো, এর মতো লোককে ছেড়ে দে। তাছাড়া তুই কেন বুঝতে চাইছিস না? এই লোকটা তোর ডলার দেখে তোকে পটাতে চাইছে। উনি আমাকে পটায়নি, উল্টো আমি ওনাকে পটিয়েছি। কি বলছিস? আমি বুঝতে পারছি না।
তোর এত বুঝতে হবে না। তানু, এটা ওদের ব্যাপার। ওর মতো ভিখারিকে বিয়ে করে তোমার বান্ধবীও হয়তো ভিখারি হয়ে যাবে কয়েকটা মাস পরেই। মুখ সামলে কথা বলুন। ও তো ঠিকই বলেছে। তানু, হতে পারে তুই আমাদের থেকেও অনেক বড় বিজনেসম্যান। তুই তুই এটা ভুলে যাচ্ছিস কিন্তু। আমি কিছুই ভুলিনি। এতদিন আমি তোদের তুলনায় কম ছিলাম। তারেককে বিয়ে করার পর থেকে আমি এখন তোদের উপরে উঠে গিয়েছি, আর তুই এমন একজনকে বিয়ে করবি ভাবছিস? তাকে বিয়ে করে তো তুই আরও বেশি গরিব হয়ে যাবে। সে যাক গিয়ে, তোকে বলে লাভ নাই, চলি আমরা। তানু তারিক চলে যায় ওখান থেকে। অন্যদিকে আকাশ চুপ করে বসে আছে, কোনো কিছুই বলছে না। ওরা তিনজন খাওয়া শেষ করে চলো আমরা বিয়ে করব। কি বলছেন? আমি ঠিকই বলেছি। আর একটু ভেবে দেখলে কি হতো না? অনেকটা সময় নিয়ে ভেবেছি। তাছাড়া আকাশীও আমাকে ওর মা বলে মেনে নিয়েছে। সেখানে আপনারা তো আপত্তি কেন? কয়েকটা দিন হয়তো আপনার এই আবেগ থাকবে, এরপর আর থাকবে না। তাহলে চলুন হসপিটালে যাই। হসপিটাল কেন? হসপিটালে এসে আমি অপারেশন করাবো। অপারেশন কেন? কিন্তু কী জন্য করাবেন? এই যে আমি যেন কখনো আর মা হতে না পারি। আপনি কি পাগল হয়ে গেছেন? দেখুন, যদি আমি মা হয়ে যাই তাহলে তো আকাশের খেয়াল রাখতে পারবো না। সেজন্য আমি এটা করব, যেন ওর প্রতি কোনো মায়া আর ভালোবাসা না কমে যায়। লাগবে না সেসব করা। আচ্ছা, তাহলে তো এখন বিয়ে করা যায়। কিন্তু আপনার বাবা মা? ওনাদের আমি সামলে নেব, চিন্তা করবেন না। এরপর ইরা ওনাদের নিয়ে কাজী অফিসে এসে বিয়ে করে নেয়। তারপর ওদের নিয়ে চলে আসে ওর বাসায়। ইরার মাহাতো ওদের দেখে, ইরা কে ওনারা? কে আবার? তোমার মেয়ের জামাই। তুই কি আমার সাথে ফাজলামো করছিস? আমি কেন ফাজলামো করব? তোকে পাঠিয়েছি আরেকটা ছেলের কাছে, কিন্তু তুই তো দেখি অন্য একটা ছেলেকে নিয়ে এসেছিস, তা সাথে ওই মেয়েটাকে। আম্মু, ও আমার একমাত্র মেয়ে আকাশী। আকাশী, উনি তোমার নানু হয়। যাও নানুর কাছে। নানু কেমন আছো? এই বলে ইরার মায়ের কোলে উঠে যায়। উনি ইরার মুখের দিকে তাকিয়ে, কোলে তো নাই কিন্তু। ইরা, আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে, আমাকে একটু বুঝিয়ে বলতো। আচ্ছা শোনো তাহলে। ইরার আম্মু সবটা শোনার পরে, তুই যখন জানতি এটা ওই ছেলে না, তাহলে কেন বিয়ে করতে গেলি? দেখো আম্মু, আমি অনেক ভেবেচিন্তে এই ডিসিশন নিয়েছি। সেজন্য আমাকে এই নিয়ে কোনো কিছু বলার দরকার নেই। তাই বলে 6 বছরের বাচ্চা সহ? দেখো, আজ থেকে ওরা এখানে থাকবে। ওদের কি নিজের কোনো বাড়ি নেই? আছে কি নেই তা আমি জানি না, আর জানতেও চাই না। ওরা এখানে থাকবে আমার সাথে। তাছাড়া ও বেকার। বাবাকে বলে আকাশকে আমাদের কোম্পানিতে একটা চাকরি পাইয়ে দিতে হবে। তুই এখন কি বলিস? আমার সব কিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আমার জামাইকে বরণ করে বাসায় তো তুলে নিবে। ইরার মা আকাশকে বরণ করে বাসায় তুলে নেয়। তারপর ইরার রুমে নিয়ে আসে। রুমটা মোটামুটি একটু বড় আছে, যা চলবে। এইদিকে রাতে রফিক চৌধুরী বাসায় এসে ইরার এমন কার্যকলাপ শুনে উনি নিজেও অবাক হয়। কিন্তু যখনই উনি আকাশকে দেখতে পায় তখনই উনি চুপ হয়ে যায়, কোনো কথাই আর বলেনি। রাতে ওদের বাসরাত শেষ হলে সকালবেলায় আমি আকাশীকে নিয়ে বের হলাম কোথায় যাবে? ওকে স্কুলে ভর্তি করাতে। ও তো স্কুলে পড়ে। কোন স্কুল? আকাশ স্কুলের নাম বলে। স্কুলের নাম শুনে ইরা একটু অবাক হয়, কেননা ওটা অনেক নাম করা একটা স্কুল, তার উপরে অনেক ব্যয়বহুল ছিল। এত দামি স্কুলে পড়া ওকে? একমাত্র মেয়ে বলে কথা। আচ্ছা, তাহলে শপিং করতে যাই। ওর জন্য কিছু কিনতে হবে তো। ওর সব কিছু আছে, শুধু আনলেই হয়ে যায়। তুমি তাহলে যাও, নিয়ে আসো। ততক্ষণ আমি আকাশের সাথে বসে বসে গল্প করি। ঠিক আছে, খেয়াল রাখি ওর। এটা গল্প করতে থাকে। আকাশ ওর বাড়িতে এসে ওদের সব কিছু নিয়ে চলে আসতে থাকে। এইদিকে আচ্ছা মামুনি, তুমি কি হেঁটে স্কুলে যাও নাকি ট্যাক্সিতে করে? দুটোর একটাও না, আমাদের তো গাড়ি আছে, সেগুলোতে করে যাই। তাছাড়া আমাদের বাসার সামনে একটা খেলার মাঠ আছে, সেখানে আমরা অনেক খেলাধুলা করি। তা গাড়ি কোথায় পেলে? বাবা আমাকে একটা গাড়ি করে দিয়ে আছে, আবার অন্য গাড়ি করে নিয়ে আছে।
কি বলো, তোমাদের তো কিচ্ছু নেই। তাছাড়া আকাশে এখনো ছোট, কি বলতে কি বলে দেয় তা নিজেও জানে না। আচ্ছা, তুমি রেস্ট নাও। এইদিকে আকাশও সব কিছু নিয়ে চলে আসে। অন্যদিকে সে সব ইরা আবার গুছিয়ে রেখে দেয়। 7 দিন কেটে যায়। একবার আকাশ বাসা থেকে বের হবে, তখন ইরা ওর সামনে আসে। আকাশ, তুমি কি বের হচ্ছ কোথাও? হ্যাঁ, একটু বাইরে যাব। আমার সাথে যেতে পারবে কি? কোথায় যেতে হবে বলো? তুমি আসো, তারপর বলতেছি। একটু পরে ওরা চলে আসে একটা আর্মি ক্যাম্পে। ওখানে এসে জেনারেলের সাথে কথা বলতে থাকে। আপনাদের কথা অনুযায়ী এখানে আমাদের জন্য অনেক বড় একটা জিনিস আছে, যেটা আমাদের কাজে আসবে, তাই তো? জি স্যার, যদি আপনি সেই জিনিসটা একবার দেখতেন তাহলে অনেক বেশি ভালো হতো। ঠিক আছে, দেখবো তাহলে। উনি পেনড্রাইভ হাতে নিয়ে যেই ওনার কম্পিউটারের সাথে কানেক্ট করলো, সাথে সাথে ভাইরাস পুরো কম্পিউটারে ধীরে ধীরে দাঁড়ালো। এতে জেনারেল সাথে আকাশ ইরা অবাক হয়। উনি তাড়াতাড়ি করে ওটা বের করে নেয়। তোমার সাহস কি করে হলো ভাইরাস এনে আমাদের সবকিছু নষ্ট করে দেওয়ার? বিশ্বাস করুন, আমি কিচ্ছুই জানি না। এটা তো আমায় অফিস থেকে দেওয়া হয়েছে। আমি এত কিছু জানি না। তোমার কারণে আমাদের পুরো সিস্টেম সমস্যা হয়েছে। আমি তোমাদের দুজনকে ছাড় দেব না। দেখুন, এখানে কোথাও কিছু একটা তো মিস্টেক হচ্ছে। ইরা, এই পেন ড্রাইভ শেষ পর্যায়ে তুমি কার থেকে নিয়েছো? আমাকে তো তানু দিল। ও কেন দেবে? আসলে এই প্রজেক্ট ঠিক আছে কি না এটা জানার জন্য আমি ওকে দিয়েছি। আর ও 2 দিন দেখার পরে আমাকে এনে দিল। আমি কি জানতাম নাকি ও এরকম কিছু করবে? জেনারেল, আমার স্ত্রীর সাথে ধোঁকা হয়েছে। আমি এত কিছু জানি না। আমি 1 ঘন্টার মধ্যে সবকিছু ঠিক চাই, নয়তো আমি কাউকে ছেড়ে দেব না। স্যার 1 ঘন্টা কেন, যদি 1 মাসও সময় দেন তাও এই ভাইরাস দূর করা যাবে না। এটা আমাদের পুরো সিস্টেম খারাপ করে দেবে। শুনেছো কথাগুলো? আমাকে একটু সময় দিন, আমি এটা ঠিক করে দিচ্ছি। যদি না পারো তাহলে তোমাদের দুজনকে গ্রেপ্তার করা হবে, সাথে সবার সামনে ফাঁসিও দেয়া হবে। আকাশ, আমাদের এখন কে বাঁচাবে? কিভাবে আমরা এখান থেকে বেঁচে ফিরবো? এইদিকে কি বলবে বুঝতে পারছে না, তাই তাড়াতাড়ি করে সে ভাইরাস দূর করতে লেগে যায়। 40 মিনিটের মধ্যে সব ভাইরাস দূর হয়েছে। তা দেখে এটা কিভাবে সম্ভব? যেখানে 1 মাসও সম্ভব না, সেখানে ও মাত্র 40 মিনিটে তা করে দিল। আল্লাহ জানে এর মধ্যে আর কি কি গুণ লুকিয়ে আছে। এখন কি আমরা যেতে পারি? যেতে পারেন। আমি কাল আমার লোক পাঠিয়ে দিব, ওরা আপনার কোম্পানির সাথে ড্রিল করে নেবে। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ যদি দিতে হয় ওকে দাও। তা কে হয় তোমার? ও আমার হাজব্যান্ড। সুখী হও তোমরা। ওখান থেকে বের হয়। ইরা তো প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু তাও আকাশ কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, শুধু চুপচাপ শুনে যাচ্ছে। একটু পরে তোমার যে কাজ সেটা সেরে নাও। আচ্ছা, আসি তাহলে। ওরা বের হয়ে আসে, কিন্তু ইরা তো এখন তানুর উপরে রেগে আছে অনেক বেশি। শেষমেশ তানু আমাকে এরকম ভাবে ধোকা দিল। ওই তানুকে তো একটা শিক্ষা দিতেই হবে। আমি যাব ওর সাথে কথা বলার জন্য। তুমি একা তো পারবে না। চিন্তা করো না, আমি একা গেলেও ও অফিসে আমার ক্ষতি করার চেষ্টা করবে না। ক্ষতি কেন করবে না অফিসে? যতই শত্রুতা থাকুক না কেন, অফিসের ভিতরে কেউ এসব করার চেষ্টা করবে না। আমি আসি তাহলে, তুমিও কাজে যাও তাহলে। কিছুক্ষণ পরে ইরা এসে তানুর সাথে কথা বলতে থাকে। তানু তো উল্টো ইরার উপরে রেগে যায়। দেখ, আমি এই ব্যাপারে কিছু জানি না। তুই সব কিছু জানিস, কেননা তুই প্রজেক্ট চেক করেছিলি। যদি কোনো সমস্যাই থাকতো তুই তো আমাকে জানাতি, কিন্তু তুই সেগুলো কোনো কিছুই করিসনি। তাহলে প্রমাণিত হয় তুই সব কিছু নিজের ইচ্ছা মতো করেছিলি। এখন বল, প্রজেক্ট কোন জায়গায় রেখেছিস? তুই যখন সবই জানিস তাহলে তো আর লুকিয়ে কোনো লাভ নেই। আমিও সে কথাই বলতেছি, সব কিছু ফিরিয়ে দে আমার। আমি ওর প্রজেক্টের উপরে কাজ করব। 2 দিন পর আমি জেনারেলের কাছে যাব আর এই প্রজেক্টের ব্যাপারে কথা বলে নিব। তোর কি মনে হয় এতে উনি রাজি হবে? হবে মানে? অবশ্যই হবে রাজি। তুই এখন আসতে পারিস। বন্ধুত্বের সুযোগ নিয়ে এত বড় ধোকা না দিলেও পারতি। সে আমি যাই করেছি আমার কোম্পানির স্বার্থে করেছি, সেজন্য তোকে এই বিষয়ে ভাবতে হবে না। সেজন্য বের হয়ে গেলেই ভালো হবে। যদি না বের হই? সিকিউরিটি এনে বের করে দিব। কার এত বড় সাহস আমার বউকে বের করে দেওয়ার হুমকি দেয়? তুই কে? সামনে আয়।
আকাশ ওদের সামনে যায়। ওখানে তানু আকাশকে দেখে একটু চমকে তো ওঠে, কিন্তু কোনো রিয়াকশন নেই, তাই চুপ করে আছে। তোর মতো ভিখারি নাকি ভাত যাবে? কথাগুলো বলেই হাসতে থাকে। আকাশ চুপ করে আছে, সাথে সামনে তাকিয়ে দেখে অনেক লোক ওখানে বসে আছে। ওদের দেখে তো কোনো কিছুই বলেনি, তবে ওই লোকগুলো আকাশের দিকে অনেক ভালো করেই তাকিয়ে আছে। কি ভাবছেন আপনারা? কই কিছু ভাবছি না তো। ওদের সাথে এইভাবে কথা বলার সাহস হয় কি করে তোর? তা জেনে আমার তো কোনো কাজ নেই, তোমাকে যা বলার জন্য এসেছি। এরা চলো, এখানে এর সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানই হয় না। এরা যা তোর এই ফকিন্নি জামাইয়ের সাথে। তানু, এসব কি ধরনের কথাবার্তা? ঠিকই বলেছি। মিস তানু, আমি যদি বলে যাই আপনি এরা বান্ধবী হন, তাহলে কিন্তু আপনাকে রাস্তায় নিয়ে আসতে আমার বেশি সময় লাগবে না। ও তাই নাকি? দেখছেন আপনারা, এর মতো রাস্তার ভিখারিও আমাকে চ্যালেঞ্জ করা শুরু করে দিয়েছে। তাহলে ঠিক 1 ঘন্টা পরে আপনি এর কাছে ক্ষমা চাওয়ার জন্য ওরই অফিসে আসবেন, কথাটা মনে রাখবেন। আরে যা তো, তোর মতো অনেক ছেলেকে দেখেছি আমি। ওখান থেকে ইরাকে নিয়ে চলে আসে। এইদিকে ইরা তো বুঝতে পারছে না কি করবে। অন্যদিকে আকাশ মোবাইল বের করে, কি যেন লিখতে থাকে। লেখা শেষ হয়ে গেলে মোবাইল আবার রেখে দেয়। আকাশ, একটু বেশি বেশি হয়ে গেল না? কোনো কিছুই বেশি হয়নি। ওই মেয়ে নিজেকে কি মনে করে? বাদ দাও ওর কথা। আমি আজকে আর অফিসে যাব না, বাসে চলো, দুজনে একটু সময় কাটাবো। ঠিক আছে চলো। ওরা বাসায় আসে। এইদিকে আকাশই বাসায় ছিল। কিছুক্ষণ পরে আম্মু, এত তাড়াতাড়ি চলে এলে যে? আমার মামুনিটার কথা অনেক মনে পড়ছিল, সেজন্য চলে আসলাম। মাম্মা এখন ঘুমাবো, ঘুম থেকে উঠে তোমার সাথে গল্প করব। তুমি ততক্ষণে নানা নানুর সাথে গল্প করো। আচ্ছা আম্মু। আকাশ ইরা এসে সময় কাটাতে থাকে। 1 ঘন্টা পরে হঠাৎ বাসার মধ্যে চিৎকারের শব্দ শুনতে পায়। এতে আকাশ, এটা তো তানুর গলা। চলো এসো দেখি তো। কাজটা শেষ কর, তারপর যাব। ঠিক আছে। 10 মিনিট পরে ওরা দুজনে নিচে নামে। তানুর চোখে ছিল অনেকটা ভয়। তানু দৌড়ে এসে ইরার পা ধরে রাখে। ইরা, তুই আমাকে বাঁচা। তোর উপর কেউ হামলা করেছে নাকি? আমার সাথে কোনো কোম্পানি কাজ করবে না, সবাই তোদের সিরিয়াল নিয়ে গিয়েছে। এক কথায় আমি এখন পথের ভিখারি হয়ে যাব 1 দিনের মধ্যে। এসব কি করে হলো? তুই একে গ্রুপের নাম শুনেছিস? আমাদের দেশের সবচেয়ে পাওয়ারফুল কোম্পানির মধ্যে প্রথম আছে ওনারা। ওই কোম্পানির সিও বলেছে আমাদের সাথে যেন সব কোম্পানি তাদের ব্যবসার করা বন্ধ করে দেয়, নয়তো উনি ওদের সাথে ব্যবসা করবেন না। প্লিজ তুই আমাকে বাঁচা, নয়তো আমি ফকির হয়ে যাব। আমি তোকে কিভাবে বাঁচাবো? আমি তো তোদের তুলনায় অনেক কম। যেখানে একে গ্রুপের সাথে কিভাবে কি হবে আমার তো মাথায় আসছে না। তো জামাইকে বল, সে তো এরকম কিছুই করেছে। ও কি বলেছে? তোর জামাই তো মনে হয় এসব কিছু করেছে। ওকে তো কেউ ঠিকমতো চেনেই না। ও তো বলেছিল আমাকে 1 ঘন্টার মধ্যে ভিখারি বানিয়ে দিবে। রেগে মানুষ অনেক কিছুই তো বলে। থাও, তোর জামাইকে বল। আকাশ, তুমি কিছু জানো? কই না তো। দেখলি তো, ও কিচ্ছু জানে না। তানু আকাশের দিকে তাকায়, দেখেও মুচকি মুচকি হাসছে। তা দেখে তানুর সন্দেহ আরও বাড়তে থাকে। তানু অনেকবার বলে, তাও আকাশ কোনো কিছুই বলেনি। একটু পরে তানু তো কেঁদে চলে যায়। আকাশ, তুমি কি কিছুই জানো না? কই না তো। তাহলে ও যে তোমাকে এত অপমান করেছে, তাকে তুমি ভুলে গেছো? ধরে নাও এটা ওর কর্মের ফল। কিন্তু ওদের যে পাওয়ার, সেখানে 1 ঘন্টায় কিভাবে এত নিচে নেমে গেল ওরা? ওর কর্মের ফল ও এখন ভোগ করবে, এতে আমাদের কি করার আছে বলো? ইরা তেমন কোনো কথা বলেনি। এভাবে ওদের দিন কাটতে থাকে। 1 মাস পরে এরা আমাকে একটু বের হতে হবে। তুমি এখন কই যাবে? দেশের বাইরে যেতে হবে। আমি না ফেরা অবধি আকাশের খেয়াল রাখিও। চিন্তা করিও না, আমি ওর খেয়াল রাখবো। এদিকে আকাশ দেশের বাহিরে যায়। অন্যদিকে ইরা আকাশের দেখাশোনা করতে থাকে। 2 দিন পরে আকাশ ওর বাবাকে কল দেয়। আব্বু, আব্বু, কখন আসবে তুমি? এই তো আম্মু, আর 3 দিন পরে। কোনো কিছু কি হয়েছে? আম্মু কাঁদতেছে। কাঁদতেছো কেন? আমি তো জানি না। তোমার মাকে দাও তো। আম্মু, এই নাও, আব্বু কল করেছে, কথা বলো তুমি। এরা কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কই কাছি আমি? আরে বলবে তো কি হয়েছে। তানু কিছু লোক নিয়ে আমার অফিসে আসে। তারপর কি হয়েছে?
অফিসে এসে আমাকে অনেক কথা বলে, তারপর সাথে আরও কিছু গুন্ডা নিয়ে আসে। পুলিশকে কিছু বলনি তো? বলেছি, ওরাও ভয়ে কিচ্ছু বলছে না। তুমি একটা কাজ করো, কি কাজ বলো? তোমাকে একজনের নাম্বার দিচ্ছি, ওকে বাসায় ডেকে এনে সমস্যার কথা বলো। ওই ব্যক্তিকে? তোমাকে ভাবতে হবে না, তুমি ওকে সবটা বলো। ঠিক আছে। কিছুক্ষণ পরে ইরা কল দিয়ে আসতে বলে। কিছুক্ষণ পরে বাসায় আবির আসে। আবির এসে আকাশীকে দেখে। কেমন আছো আকাশে? এই তো আঙ্কেল, ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা তোমার আম্মু কোথায়? জি ভাইয়া, আমি ওর আম্মু। কিন্তু আপনি কে? আমি আকাশের চাচ্ছু হই। তা আপনি সমস্যায় পড়েছেন, কি সমস্যা? আমার বান্ধবী আমাকে মারার চেষ্টা করতেছে। ও অনেক লোকের সাথে হাত মিলাচ্ছে আমাকে মেরে ফেলার জন্য। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার উপরে হামলা করবে এরকম কোনো ব্যক্তি তৈরি হয়নি। ভায়ানা আসা অবধি আমি আপনার সিকিউরিটি গার্ড হিসেবে থাকব। দেখো, ওদের সাথে পারবে না। ওই তানু অনেক মাফিয়ার সাথে হাত মিলিয়েছে। তা ওদের মধ্যে কয়েকজনকে কি চেনেন অথবা নাম জানেন কি? নাম তো জানি, কিন্তু মনে পড়ছে না। আচ্ছা, চিন্তা করবেন না, আমি আছি আপনাদের সিকিউরিটির জন্য। তাহলে ওই রুমটাই থাকবেন? ঠিক আছে, আপাতত ভাইয়া আসা পর্যন্ত এখানেই থাকবেন, অফিসে যেতে হবে না। ঠিক আছে। এদিকে তানু কিছু মাফিয়ার লোকের সাথে বসে আছে। মিস তানু, আপনি তাহলে চাচ্ছেন আমরা এদের পুরো পরিবারকে শেষ করে দিই? হ্যাঁ, আমি এটাই চাই। ঠিক আছে, তাহলে কালকে আমরা অ্যাটাক করব। আমিও তোমাদের সাথে থাকবো। আপনাকে তো চিনলাম না। ও আমার হাজবেন্ড। ঠিক আছে, আমি তাহলে সবকিছু তৈরি করে নিচ্ছি। ঠিক আছে। অন্যদিকে আবির আকাশকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ওরা কিন্তু যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবে। আমিও সেটাই ভাবতেছি। তাহলে কিছু লোক এখানে সিকিউরিটির জন্য নিয়ে আসো। আমি তো দেখি কার এত বড় সাহস আমাকে এখানে দেখার পরেও হামলা করার সাহস পায়। রিস্ক নেওয়া কি বেশি প্রয়োজন? আপনি যখন বলছেন তখন আমি কিছু লোক এনে রাখব। ঠিক আছে, আমার আর একদিন কাজ আছে। ভাইয়া ওদের আপনার বাসায় এনে কেন রাখছেন না? তাহলে যে ইরা সব কিছু জেনে যাবে। ভাবি তো আপনাকে অনেক ভালোবাসে, সত্যিটা জানলেও মনে হয় না আপনাকে ছেড়ে দিবে। এত তাড়াতাড়ি সত্যিটা জানাতে চাই না। আচ্ছা, তুমি ওই দিকটা তাহলে দেখো। ঠিক আছে। পরের দিন বিকালের দিকে ম্যাক 40 জন লোক নিয়ে আসে ওই বাসার সামনে। এই বাড়িতেই ওরা আছে। তোমরা বাড়ির ভেতরে যাও আর সবাইকে মেরে তারপর আসো। ঠিক আছে বস, যাচ্ছি। ওরা ভেতরে আসে, এসে কাউকে ঠিকমতো দেখতে পারছে না, সেজন্য বাড়ির ভেতর খুঁজতে থাকে। একটু খোঁজার পরে সবাইকে দেখতে পাই একটা রুমে। বস, ওদের পেয়েছি। ওদের বাহির করে আমার সামনে নিয়ে আসো। ওকে বস, আনতেছি। এই, তোরা চল আমার সাথে। আমরা যাব না। তোরা যে যাবি না সেটা তো আমরা জানি, সেই জন্যই তো তোদের মারতে এসেছি এখানে। আমাদের ছেড়ে দেওয়ার জন্য কত কোটি টাকা দিতে হবে বলেন? সেটা আমাদের বসের সাথে নিচে এসে কথা বলেন। ঠিক আছে, চলুন তাহলে। ওরা নিচে নামে। নেমে আবির ম্যাককে দেখতে পায়। ম্যাক তো দেখে অবাক হয়, দৌড়ে এসে আবিরের পা ধরে রাখে। বস, আমি জানতাম না এটা আপনার বাড়ি। বিশ্বাস করুন, যদি জানতাম আমি কখনো আসতাম না এখানে। বস, আপনি এই ওয়েটারের পা ধরে ক্ষমা চাইছেন কেন? এই শালা, মাপছো ওনার কাছে? এইখানে কি জন্য এসেছো তা বলো। কেউ একজন আমাদের ডলার দিয়ে বলল আপনাদের। ও আচ্ছা, তাই বলো। তা আর কেউ কি এসেছে? জি, এসেছে। ভেতরে নিয়ে আসো ওদের। ভেতরে নিয়ে আয়। লোকজন এসে তারেককে ভেতরে নিয়ে আসে। তারেক তো ভেতরে এসে অনেক খুশি হয়। ওকে মারতে হবে। কথাটা শুনে তারেককে মারতে থাকে। ও তো বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। সাথেই ইরার পরিবারও। আবির, ওরা তো মাফিয়া কিং, কিন্তু তোমাকে কেন ভয় পাচ্ছে? ওরা যাকে ভয় পায় আমি তাকে চিনি, সেই জন্য বুঝতে পারছেন ভাবি। উনি আপনার ভাবি? এতে তোর কোনো সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই। একে কিছুক্ষণ মেরে তারপর এইখান থেকে যাবে। কখনো যদি এর বাসার আশেপাশেও তোদের দেখি তাহলে কিন্তু তোদের জন্য মোটেও ভালো হবে না। জি, আপনি যা বলবেন তাই হবে। তাহলে আমরা এখন যাই। যাও।
ওরা যাওয়ার পরে আবির কিছুক্ষণ ওখানে থাকে, কিন্তু ইরা এখনো বুঝতে পারছে না ওনার মতো একজন বড় মাফিয়া কিভাবে আবিরকে দেখে ভয় পেল। এটাই ভেবে পাচ্ছে না। এদিকে আবির চলে আসে ওখান থেকে। পরের দিন আকাশ চলে আসি ইরাদের বাসায়। ইরা, তোমাদের কিছু হয়নি তো? আমরা ঠিক আছি। তা তুমি আমাদের এটা বলো, এত বড় একটা মাফিয়া গ্রুপের কিং উনি উনি কেন আবিরকে দেখে ভয় পাবে? প্রশ্নটা তো তুমি আমাকে না করে আবিরকে তো জিজ্ঞেস করতে পারতে, বা ওই লোকটাকে। বললে তো তোমরা সত্যিটা বলবে না, সেটা আমি জানি। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা শোনো, বলো। আকাশের স্কুল থেকে কল এসেছে। আচ্ছা, আমি তাহলে কাল ওনাদের স্কুলে এসে কথা বলে নেব। আচ্ছা ঠিক আছে। পরের দিন আকাশ স্কুলে আসে। ওখানে একজন ম্যাম আসে। আকাশই ওনার সাথে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কি হয়েছে কি? আপনার মেয়ে অনেক বড় বেয়াদব, ও কি করেছে? তা ওকে জিজ্ঞেস করে নিন। আকাশে বলো মামনি, কি হয়েছে? আব্বু, ম্যাম আমাকে আজকে অনেক বকা দিয়েছে। তুমি নিশ্চয়ই পড়া পারোনি। ওইগুলো কিছুই না। তাহলে কি হয়েছে বলো আমাকে। আকাশে কিছু বলতে যাবে, তার আগেই মেয়েটা বলে ওঠে, আমি ওকে একজন ভিখারির মেয়ে বলাতে আমাকেও অনেকগুলো কথা শুনিয়ে দিল। আমাকে কোন দিক দিয়ে আপনার ভিখারি মনে হচ্ছে? নিজের পোশাকের দিকে তাকিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। বুঝেছি, তোমাকে একটা শিক্ষা তো দিতেই হবে মনে হচ্ছে। এই বলে মেয়েটাকে একটা থাপ্পড় দেয়, যা মেয়েটার হাজব্যান্ড এসে দেখে ফেলে। সে তো মেয়েটার কাছে এসে, আপনার সাহস তো কম না, আপনি আমারই সামনে আমার স্ত্রীর শরীরে হাত দিচ্ছেন। বেশি কথা বললে তোকে এখানে মেরে রেখে দেব। তুই কি জানিস আমার কত ক্ষমতা? আমাকে এই মুহূর্তে তোর মেয়েকে আমি এই স্কুল থেকে বের করে দিব, সাথে তোকেও যে কি মারবো তা তুই নিজেও জানিস না। কথাটা শেষ হতেই ওখানে ইরা চলে আসে। ইরাকে দেখে ছেলেটা আর মেয়েটা তো চিনতে পারে। আরে ম্যাম, আপনি এখানে? কি হচ্ছে এখানে? ম্যাম দেখুন, এই মেয়েটি স্কুলের মধ্যে অনেক অসভ্যতামি করছে। আম্মু, বিশ্বাস করো, আমি কোনো কিছুই করিনি। আকাশের মুখে আম্মু ডাক শুনে মেয়েটার ছেলেটা তো অনেক অবাক হয়েছে। কি, এই মেয়েটি আপনার মেয়ে হয়? তোমাদের কি কোনো সন্দেহ আছে? আমরা যতদূর জানি আপনার এখনো বিয়ে হয়নি, তাহলে বাচ্চা? মানে এখন কি তোমাদের প্রমাণ দিয়ে আমাকে চলতে হবে? ম্যাম, আমরা তা বলিনি। তাছাড়া আমাকে এটা বলো, আমার মেয়ে আর আমার হাজবেন্ডকে অপমান করার সাহস তোমরা পেলে কোথায়? বিশ্বাস করুন, আমরা জানতাম না উনি আপনার স্বামী হয়। যদি জানতাম কখনো এরকমটা করতাম না। ইরা ফোন বের করে, কাকে কল দিয়ে পুরো স্কুলটা কেনার জন্য বলে, আজকে থেকে এই স্কুলে তোমাদের কোনো জায়গা নেই, কথাটা মনে রাখবে। মেয়েটার ছেলেটা অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু ইরা সে সব কোনো কিছুই শুনেনি। এরপর আকাশীও অনেক খুশি হয়েছে। অন্যদিকে 3 দিন পরে আকাশ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলো। আমাদের সাথে ডিল করার জন্য একজন মেয়ে আসার কথা ছিল। তা সে কি আসেনি? এসেছে তো। তাহলে সর্বনাশ কেন হবে? মেয়েটি তো এখানে আসার জন্য রওনা হয়েছিল, কিন্তু পথের মধ্যে তাকে কেউ নিয়ে যায়। কি বলো, ওনার সাথে কি সিকিউরিটি ছিল না? সিকিউরিটি তো ছিল। তাহলে ওনাকে নিয়ে গেল কি করে? সিকিউরিটি থাকা সত্ত্বেও নিয়ে গেছে। তবে আমার মনে হয় তানু আর তারেকের এই ব্যাপারে হাত আছে। কিন্তু হুট করে সন্দেহ করাটা কি ঠিক হবে? আজকে তানু আমাকে কল দিয়ে বলেছে, যদি এই প্রজেক্ট না হয় তাহলে আমাদের পথে বসতে হবে। প্রজেক্ট সাথে পথে বসার কারণ কি? ওই মেয়েটি একটি কোম্পানির সিও, আমাদের সাথে ডিল করতে এসেছে। তা সবাই জানে। অলরেডি 80% শেয়ার বিক্রি করে তার প্রজেক্ট লাগিয়ে দিয়েছি। যদি এখন ওই মেয়েটিকেই না পাই, আমাদের যে পথে বসতে হবে। তা এইগুলো হবে কখন? এই তো প্রায় 3 ঘন্টা পরে। এর ভিতরে ওনাকে খুঁজে বের করতে হবে। তুমি একটু চিন্তা করো না, আমি তো আছি। আমি যে কোনোভাবেই হোক খুঁজে নিয়ে আসবো। পারবে তো? দেখো, যারা নিয়েছে তারা কিন্তু অনেক পাওয়ারফুল মাফিয়া। ওদের কাছে যাওয়ার মানে মৃত্যু নিয়ে খেলা করা। তুমি কি ওদের চিনো? চিনি। একবার আমাদের অনেক ডলার ওরা নিজেদের কাছে রেখে দিয়েছে, এখন পর্যন্ত সেগুলো ফেরত দেয়নি। তা তোমরা কখনো চাওনি? অনেকবার চেয়েছি, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ওদের ভয়ে বাবা কিছুই করতে পারেনি।
চিন্তা করো না, আজকে ওই মেয়েটির সাথে ডলার সব কিছু আমি একসাথে ফিরিয়ে আনবো, চিন্তা করো না। এই বলে বের হয়। তবে কোথায় গিয়েছে তা আপনারা জানতে পারবেন। কিছুক্ষণ পরে একটা বড় কারখানায় এসে গাড়ি থামে। ওখান থেকে আকাশ বের হয়। তোমরা এখানেই থাকো, আমি যতক্ষণ পর্যন্ত না আসবো বা কোনো কিছু করার জন্য বলবো ততক্ষণ পর্যন্ত চুপ করে থাকবে। ঠিক আছে স্যার, তাই হবে। এরপর চলে আসে কারখানার ভেতরে। ওখানে কিছু লোক আর একটা মেয়েকে দেখতে পায়। দেখো, আমার হাতে সময় বেশি নেই, ওনাকে নিয়ে যেতে হবে। তুই জানিস আমরা কারা? শুনি, কে তোমরা? আমরা হলাম কমান্ডো জগতের বাদশা। তোমাদের তো দেশের হয়ে লড়াই করার দরকার, তা না করে তোমরা এইগুলো কি করতেছো? আমরা কি করতেছি বা না করতেছি তা আশা করি তোকে বোঝাতে হবে না। তুই কেন এসেছিস তাই বল। আমি তো এসেছি ওনাকে নিয়ে যেতে। কথাটা শুনে ওরা হাসতে থাকে, কেননা ওরা ভালো করে জানে ওদের সাথে আকাশ কোনোভাবেই পেরে উঠবে না। কিন্তু আকাশ যে কি জিনিস তা আপনারা জানতে পারবেন সামনের দিকে। দেখ, তোরা যখন নিজ থেকে ঝামেলা করবি বলে ঠিক করেছিস, তখন আমার কোনো কিছু বলার নেই। সেজন্য সময় নষ্ট করতে চাই না আমি, হাতে অনেক কাজ পড়ে আছে। বুঝেছি, তোকে আগে শেষ করতে হবে। শুধু কি কথাই বলবি, আগে মারামারিও করবি? এরা তো মারামারি করতে থাকে। অন্যদিকে ইরা তো মিটিং রুমে বসে আছে, সাথে কিছু সাংবাদিক আর বিভিন্ন কোম্পানির লোকজন। এইদিকে সবাই মেয়েটার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ইরা তো জানে মেয়েটা এখানে আসতে পারবে না। সেজন্য দেখুন, যার আসার কথা সে যদি না আসতে পারে তাহলে প্রজেক্ট তো ক্যান্সেল করা উচিত। আমারও তো তাই মনে হয়। এবার এক একজন এক এক রকম কথাবার্তা বলতে থাকে, যা ইরা শোনা ছাড়া কোনো উপায়ও নেই। এইদিকে আকাশ তোদের সবাইকে মারতে থাকে। মারা হলে মেয়েটাকে নিয়ে চলে আসতে থাকে অফিসের দিকে। রাস্তায় মেয়েটার সাথে পরিচিত হয়ে নেয়। অফিসে ঢোকার সাথে সাথে সবাই তো জুথিকে দেখে চমকে ওঠে। ও ওখানে কি করে? ও তো ওখানে থাকার কথা। তোমাদের দুজনের প্রশ্নের উত্তর আমি পরে দেব, আপাতত প্রজেক্ট নিয়ে কাজ শেষ করে নিই। আকাশ, তুমি ওনাকে কোথায় পেলে? যেখানেই পেয়ে থাকি, সহজে যে পাইনি তা তো বুঝতেই পারছো। সে যাক গিয়ে, জুতি আপনি আপনার কাজ করুন। জুথি এসে ওর কাজ শেষ করে নেয়। অন্যদিকে কাজ শেষে চলে যায়। ইরা তো অনেক খুশি হয়ে আকাশকে জড়িয়ে ধরে রাখে। এইদিকে তানু আর তারিক কি বলবে ভেবে পাচ্ছে না, সেজন্য ওরা লুকিয়ে চলে যায়। তুমি কি কিছু বলবে? অনেক ক্ষুধা লেগেছে, কিছু খাওয়ার দরকার। তোমাকে তো প্রশ্ন করাটাই বোকামি। খেতে কিন্তু অনেক পেয়েছে। চলো রেস্টুরেন্টে এসে খেয়ে নিই। ওরা রেস্টুরেন্টে এসে বসে খেতে থাকে। তখন ওখানে আরও লোকজন ছিল, যারা এক একজন এক এক কোম্পানির মালিক ছিল। ওনারা ওখানে আকাশকে দেখে চমকে ওঠে। দাঁড়িয়ে সালাম করতে যাবে, তখনই আকাশ ইশারায় ওনাদের বসতে বলে। সেজন্য ওনারা বসে যায়। তবে ইরা কিছুটা লক্ষ্য করে। কি ব্যাপার, ওনারা দাঁড়িয়ে গেল কেন? তা আমি কি জানি? ও আচ্ছা, তুমি কিছুই জানো না তাই তো? চলো খেয়ে নিই, ক্ষুধা লেগেছে অনেক বেশি। ওরা খাবার খেয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ডেভিল ওর কারখানায় এরকম অবস্থা দেখে অনেক বেশি রেগে যায়। এরকম অবস্থা কি করে হলো? স্যার, একজন লোক এসে এইসব করেছে। কি, একজন লোক তোদের এই হাল করেছে? লোকটার মারার স্টাইল অন্যরকম। লজ্জা করে না একজন কমান্ডো হয়ে এই কথা বলতে? কি করব স্যার, এইরকম ভাবে আজ পর্যন্ত কেউ মারেনি। পুরো শরীর মনে হয় ভেঙে গেছে, হাঁটতেই তো পারছি না। তা কিভাবে কি হলো, আমাকে ডিটেইলস বল। লোকগুলো বলতে থাকে, আপনারা তো সবই জানেন, সেজন্য আপনাদের বলে তো কোনো কাজ নেই। সবটা শুনে এরকম মারার স্টাইল তো একজনেই জানে। কে সে? আপনি কি তাকে চেনেন? চিনি মানে অবশ্যই চিনি। তাহলে তো তাকে মেরে ফেলতে সুবিধা হবে। তুই কি বলত নাকি? ওনার সাথে লড়াই করার মতো শক্তিও আমার নেই, বুঝতে পারলি? কি বলেন স্যার, আমরা তো জানি আপনি সবকিছু। আমার উপরেও আরো মাফিয়া আছে, তারাও ওনাকে ভয় পায়। এক কথায় আমরা যদি পুরো মাফিয়া কিং সদস্যরা মিলে এক হয়ে যাই, তাহলে হয়তো ওনার সাথে মোকাবিলা করতে পারবো। তাহলে সবাই এক হয়ে যান। কথাটা বলা যতটা সহজ, আবার ততটাই কঠিন। ওনার বিরুদ্ধে যাওয়ার সাহস কেউই কখনো করবে না। তাহলে কি আমরা এইভাবে চুপ করে বসে থাকবো? চুপ করে বসে থাকা তো সম্ভব না। একটা কাজ করো, আমি সবার সাথে এমনিতে একবার আলাপ করে দেখি, তারপর কি করা যায় তা আমি তোমাদের জানাবো। ঠিক আছে। অন্যদিকে ইরা তো আজও আকাশের ব্যাপারে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। কি বলবে আর কি করবে এইগুলো ভাবতে থাকে। অফিসে কাজ করতে থাকে, ঠিক তখনই কিছু মাফিয়ার লোক আসে অফিসে। তোদের এই অফিসের মালিক কে? আমি মালিক। কি হয়েছে বল? ও, তুই তাহলে মালিক।
তা আমাদের সাথে চল। তোর সাথে যাব মানে? তোকে নিয়ে যেতে এসেছি বসের কাছে। আমি কেন তোদের বসের কাছে যাব? আর কে তোরা? আমরা কে তা তোকে বোঝাতে পারবো না, তুই তাড়াতাড়ি করে চল আমাদের সাথে। তোরা কি জানিস তোরা কার সাথে কি কথা বলছিস? সব কিছু জানি আমরা। তারপরও এত সাহস তোরা পেলে কি করে? ওই একে ধরে নিয়ে চল তো। কিছু লোক ইরাকে নিয়ে যেতে থাকে। অফিসে থাকা সিকিউরিটিগুলোও বাঁচানোর চেষ্টা করে চলেছে, কিন্তু তাও ওরা পেরে ওঠেনি। কিছুক্ষণের ভেতর ওরা ইরাকে নিয়ে চলে যায় ওখান থেকে। সন্ধ্যের দিকে আকাশ খবর পেয়ে যেতে থাকে ওই আস্তানার দিকে। এইদিকে তুই কি ভেবেছিস আমার হাত থেকে বাঁচতে পারবি? কি চাও তোমরা? আমাকে কেন ধরে নিয়ে এসেছো? তোকে কেন এনেছি তা এখন তোর না জানলেও চলবে, তবে তোর সাথে কি কি করব তা তুই নিজেও জানিস না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এরকমটা করবেন? কেন করব তা তোকে জানতে হবে না। এদিকে আকাশ তো আস্তানায় চলে আসে, যা ডেভিল খবর পায়। তোর হাজবেন্ড এসেছে তোকে বাঁচানোর জন্য। কি? আকাশ এখানে কি করে? তোর হাজবেন্ডকে আগে মারবো, তারপর তোকে মারবো। প্লিজ ওর কোনো ক্ষতি করবেন না। আমি কি করব না করব তা আমি তোর থেকে জানতে চাই না। ওই তোরা ওই ছেলেকে মেরে আমার সামনে নিয়ে আয়। যদি মাথাটা কেটে আনতে পারিস তাহলে তোদের জন্য পুরস্কার আছে। ওকে বস, যাচ্ছি তাহলে আমরা। প্লিজ ওকে ছেড়ে দাও। কিছুক্ষণের মধ্যে আকাশকে মারতে ডেভিল সহ বাকিরা তো আছেই। কিছুক্ষণ পরে ডেভিলের লোকেরা আকাশের পথ আটকে দাঁড়ায়। তোকে আমরা সামনে যেতে দেব না। আমাকে আটকানোর সাহস তোর হয়নি, বুঝলি? কে বলেছে হয়নি? আমি চাইলে তোর কি ক্ষতি করতে পারি তা তুই নিজেও জানিস না, বুঝলি? ও তাই নাকি? তাহলে কিছু একটা মোকাবিলা তো করাই যায়। তাহলে শুরু করি আমরা। এরপর শুরু হয় ওদের মধ্যে মারামারি। একটা পর্যায়ে আকাশ তোদের মেরে ফেলে, কিন্তু ওই লোকটা কোনোভাবে পালিয়ে ডেভিলের কাছে আসে। বস, বস আমাকে বাঁচান। তুই এত ভয় পেয়ে আছিস কেন? তুই না ওই ছেলেকে মারতে গিয়েছিস? ওই ছেলে তো অনেক সাংঘাতিক একটা লোক, আমার 70 জন লোককে মেরে ফেলেছে। কি এত স্পেশাল কমান্ডো ওরা? ওদের মেরে ফেলেছে? জি বস, এখানে আসার আগে এখান থেকে পালাতে হবে। এখানে তো আরো 30 জন আছে। যেখানে 70 জন মিলেও কিছু করতে পারেনি সেখানে এরা 30 জন কি করবে? ওর প্রাণ ভোমরা তো আমাদের কাছে। আমরা যেভাবে চাইবো ওকে সেভাবেই নাচাতে পারবো। কিন্তু সেটা কি আজও সম্ভব হবে? হবে। এই মেয়ে যতক্ষণ আমাদের কাছে আছে ততক্ষণ ও আমাদের কথা শুনতে বাধ্য। একটু পরে আকাশ ওখানে আসে। ইরাকে এরকম অবস্থায় দেখে। আমি ঠিক আছি, কিন্তু ওরা তো দেখি ডলার আর পাওয়ারের অনেক ভয় দেখাচ্ছে। তুমি ঠিক আছো তো? ওরা তো আমার সম্পর্কে জানে না, সেজন্য ওরা এরকম করতেছে। ও তাই নাকি? শুনি কি তোর পরিচয়? আমার পরিচয় জানার পরে তুই নিজেই নিজের প্রাণ ভিক্ষা চাইবি। প্রাণ তো এখন তোকে ভিক্ষা দিব। হয় তুই নিজেকে শেষ করে দিবি, নয়তো আমি এই মেয়েকে শেষ করে দিব। না আকাশ, তুমি এরকম কিচ্ছুই করবে না। 1 মিনিট সময় দিলাম, হয়তো নিজেকে মেরে ফেলবি, নয়তো একে মেরে ফেলবো। ইরাকে বাঁচানোর জন্য আকাশ ওর পিঠে ছুরিতে ঢুকায়, কিন্তু তাও সাইডে। আকাশ মাটিতে পড়েছে। তখন ডেভিল ইরাকে মারার জন্য আসে। ওখানে ইরাকে বাঁচানোর জন্য আকাশ উঠে দাঁড়ায়, কেননা ভালো করে জানি এরকম কিছু হবে। সেজন্য ছুরি এরকমভাবে ঢুকানোর কারণ। ডেভিল কোনো মতে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ইরার শরীরে গুলি লাগে। সেজন্য ইরাকে নিয়ে হসপিটালে ডক্টরের কাছে আসে। ডক্টর, ডক্টর কোথায় আপনি? কি হয়েছে ওনার? গুলি লেগেছে। আপনি ডলার জমা করে দিন, আমি বাকিটা দেখছি। আচ্ছা তাড়াতাড়ি করুন আপনারা। ডক্টর তো চিকিৎসা করতে থাকে, অন্যদিকে আবিরকে কল দিয়ে ডলার নিয়ে আসার জন্য বলে। আবিরও ডলার নিয়ে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে আবির ওখানে চলে আসে। ভাবির এখন কি খবর? এখনও চিকিৎসা চলতেছে। কি করে হলো এইসব? ডেভিল এই কাজ করেছে। ডেভিল তো অনেক ছোট একটা মাফিয়া দল। ঠিক ধরেছ, কিন্তু অন্য সব মাফিয়ার কাছে ডেভিলই সবচেয়ে বড়। ওর এত বড় সাহস হয় কি করে আপনার উপরে হামলা করার? ও আমার পরিচয় না জেনে এরকমটা করেছে। ওর পেছনে অন্য কেউ যে আছে তা আমি বুঝতে পারছি। এখন তাহলে উপায় কি? উপায় হচ্ছে ওদের পিছনে কে আছে তা খুঁজে বের করতে হবে।
কিন্তু সেটা কিভাবে? ওটা যতক্ষণ পর্যন্ত খুঁজে বের করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করা যাবে না। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমি ডেভিলের সাথে কথা বলে দেখি, তাহলেও ভয় কিছুটা তো করবেই, কেননা ও তোমাকে চিনেই। এটা তুমি ভালো বলেছো, তাহলে আর দেরি করো না। ঠিক আছে, যাচ্ছি আমি। আবির বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশও ওর মতো করে হসপিটালে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ডক্টর বেরিয়ে আসে। এখন আর কোনো ভয় নেই। ধন্যবাদ ডক্টর। একটু পরে ইরার বাবা মা আর আকাশেও ওখানে আসে। আমার মেয়ের উপরে হামলা করলো কে? এভাবে হসপিটালে রেখে যাওয়াটা কিন্তু ঠিক হবে না। কিন্তু কি করবো বলো, কয়েকদিন পর পর এভাবে হামলা হচ্ছে, তাকে মেনে নেওয়ার মতো আমার এত ক্ষমতা, তারপরও আমি কোনো কিছুই করতে পারছি না, নাই ওদের সাথে পেরে উঠতেছি। আমার তো মনে হচ্ছে তানু আর ওর হাজবেন্ড মিলে এরকমটা করতেছে। তনু তো ওর বান্ধবী। ওদের মধ্যে কয়েকটা মাস ধরেই সম্পর্ক ভালো না। তানু তো অনেকবার আমাদের ক্ষতি করার চেষ্টাও করেছে। আকাশ, তুমি কি এই ব্যাপারে কিছু বলবে? আমি এখন এই ব্যাপারে শিওর না, এই হামলার পেছনে তানুর হাত আছে নাকি অন্য কারো হাত আছে। কিন্তু ইরা ঠিক আছে তো? ও ঠিক আছে, আমি খুঁজে বের করে নেব এর পেছনে কে আছে। তাহলে যত তাড়াতাড়ি পারো খোঁজ নিয়ে দেখো। ঠিক আছে। এদিকে আবির ডেভিলের সাথে দেখা করে, তবে ডেভিলও মার খেয়েছে, তা ওকে দেখে বুঝতে পেরেছে। কিছুক্ষণ পরে, স্যার, আপনি হঠাৎ কি মনে করে এখানে আসলেন? আমি এসেছি কিছু কাজে। জি বলুন, কি কাজ? তোমরা গতকাল কারো উপরে হামলা করেছো, তাদের মেরে ফেলতে চেয়েছো, কথাটা তো সত্যি? কথাটা সত্যি, কিন্তু এত কিছু আপনি জানেন কি করে? আমি কি করে জানি তা এখানে বলার জন্য আসিনি, আমি এসেছি এটা জানতে। জি বলুন, কি জানতে চান? তোমরা কার কথায় এই কাজটা করেছো, আমাকে তার নামটা বলো। বস, আপনি তো জানেন এই কাজে এইগুলো বলা ঠিক না। তুমি কি চাও আমি তোমার সাথে? না স্যার, আমি বলতেছি। তাড়াতাড়ি বলো নাম। আমাকে নীলাশা আর নিলয় নামে দুইজন বলেছিল। ওদের মোবাইল নাম্বার বা ঠিকানা কি আছে? জি সবই আছে, দিচ্ছি আপনাকে। ডেভিল ভয়ে ভয়ে সবটা দিয়ে দেয়। অন্যদিকে ইরা এখন অনেকটা সুস্থ হয়ে যায় গতকালের থেকেও। আকাশ ওর পাশে বসে আছে। তুমি কেন নিজে ক্ষতি করতে গেলে? আরে আমার তো সামান্য একটু লেগেছে। আমি দেখেছি তুমি কিভাবে ছুরি তোমার পেটে ঢুকিয়েছো। এটা তো ওদের দেখানোর জন্য করেছি, তাছাড়া ওরা যদি না করতাম তোমাকে তো বাঁচাতে পারতাম না। তাই বলে তুমি তোমার এতটা ক্ষতি করবে? চিন্তা করো না, আমি যতদিন তোমার পাশে আছি ততদিন তোমার ক্ষতি আমি হতে দিব না। 2 দিন পরে আবির আকাশের কাছে এসে ওকে নীলাশা আর নিলয়ের কথা বলতে থাকে। সবটা শোনার পরে, এতগুলো বছর পরে হঠাৎ আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, ব্যাপারটা তো বুঝতে পারছি না। আমিও তাই ভাবছি, তা একবার ওদের সাথে কথা বলে দেখবো কি? আচ্ছা, আমি এসে কথা বলে নিব, তোমাকে আর আসতে হবে না। ঠিক আছে। ওখান থেকে বাসায় চলে আসে। এসে কথা বলতে থাকে ইরার সাথে। কথা শেষ হওয়ার পরে, বাবা মা কি রাজি হবে? তাছাড়া তুমি যার বাসায় থাকো সেখানে কি আমরা থাকতে পারবো? পারবে। যদি পছন্দ না হয় তোমাদের তাহলে চলে আসি ওখান থেকে। আচ্ছা, আমি বাবা মার সাথে কথা বলে দেখি। কিছুক্ষণ পরে ইরা ওর বাবা মার সাথে কথা বলে ওনাদের রাজি করিয়ে নেয়। তার পরের দিন সকালে ওনাদের নিয়ে আকাশ ওর বাসায় আসে। বাসা দেখে ইরা ওর বাবা মা তো অবাক হয়। আকাশ, তুমি আমাদের কার বাসায় নিয়ে এলে? সেটাই তো, এত বিশাল বড় বাড়ি। এটা কার বাড়ি? না না নানু, এটা তো আমাদেরই বাড়ি। আমরা তো এই বাড়িতে আগে থাকতাম। আকাশের কথায় ওরা সবাই অবাক হয়, কেননা এরকম কিছু যে বলবে তা ওনারা বুঝতেও পারেনি। আগে ভিতরে আসুন, তারপর সবটা বলতেছি। ওনারা ভেতরে এসে অবাক হয়েছে, কেননা ইরার বাবা মা এত বড়লোক হয়েও যা কিছু পারেনি, আকাশ সে সব কিছু করে দেখিয়েছে। আচ্ছা আকাশী, তোমার রুম কোনটা? চলো আম্মু, তোমাকে নিয়ে যাচ্ছি। ইরাকে নিয়ে রুমে আসে, তবে রুমের ভেতরে 2টা বেড। আকাশী ইরাকে বলতে থাকে সবটা শুনে
তোমাদের এত কিছু আছে, তারপরও তোমরা এভাবে চলাফেরা করো। আমি তো বুঝতেই পারছি না, তোমরা তো অনেক গরিব। আমরা কখন বলেছি আমরা গরিব? গরিব না হলে আমাদের বাসায় এত থেকেছো কেন? তুমি তো নিয়ে গেলে। তাছাড়া আমি তো অনেকবার বলেছি আমাদের সব কিছু আছে, তারপরেও তো তুমি বিশ্বাস করোনি। সেটাই তো বড় ভুল হয়েছে আমার। এইদিকে আকাশ ইরার বাবা মাকে একটা রুম দেখিয়ে দিয়ে ওর রুমে এসে দেখে ইরা তো রেগে বসে আছে। এরকম অবস্থা দেখে আকাশ ঠিকই বুঝতে পেরেছে। এত রেগে আছো কেন বলো তো? রেগে থাকবো না, কি করব? এত কিছু লুকিয়েছো। তুমি তো বলার সুযোগও দাওনি, সেজন্য বলিনি। ওই দিন আমরা মূলত রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, তুমি এসে না বুঝে ওইরকম একটা কাণ্ড করে বসলে। তোমার পরিচয় তো বলতে পারতে। আমি তো দেখতে চেয়েছিলাম কোন পর্যন্ত চাই, আমি তো জানতামই না তুমি এতটা ভালো হবে। হয়েছে হয়েছে, এত পামপট্টি আর দিতে হবে না। আচ্ছা দিলাম না, এখন তোমরা মা মেয়ে ঘুমাও, আমি একটু নিচে যাব। নিচে তোমার কি কাজ? বাজার তো করতে হবে। কিন্তু আব্বু, আমাদের বাসার বাজার তো রামু কাকা করে। তোমার রামু কাকা বাড়িতে গেছে, সেজন্য বাবা বাজার করে এসে কথা বলবো। বাসা থেকে বের হয়ে বাজার করতে থাকে। অন্যদিকে আকাশ এই পুরো বাড়িটা ওর মা আর নানা নানুকে দেখাতে থাকে। ওনাদের তো বিশ্বাসও হচ্ছে না এত বড় বাড়ি আকাশের হবে। 2 ঘন্টা পরে আকাশ ফিরে আসে। এত লেট করলে যে? এতগুলো বাজার করতে একটু তো লেট হবেই। তুমি রান্না করো, আমি একটু বের হব। এখন আবার কোথায় যাবে? কিছু পুরনো হিসাব বাকি আছে, সেগুলো শেষ করে আসতেছি। বের হয়ে চলে আসে নীলাশা আর নিলয়ের কাছে। ওরা তো আকাশকে দেখে রীতিমতো অবাক হয়। এ কি আকাশ, তুমি এখানে? এসেছি কিছু কথা বলতে। যা বলার আমার সাথে বলো। আচ্ছা নীলাশা, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন তোমরা ইরাকে মারতে চাইতেছো? আসলে আমি চাইনি, চেয়েছি নিলয়। কি সে কারণ? ইরার বাবার সাথে আমার পুরনো শত্রুতা আছে, সেখান থেকেই। তা এতগুলো বছর পরে তা আকাশই কেমন আছে? ওর খবর তোমাকে জানতে হবে না, তোমাকে যা বলতে এসেছি। যদি তোমরা দুজন কোনো ঝামেলা করেছো, তাহলে একটা কথা মাথায় রাখবে, আমি তোমাদের বাঁচতে দিব না, কথাটা কিন্তু মনে রাখো। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? ভয় না, সাবধান করে দিচ্ছি। নীলাশা, তোমার হাজব্যান্ডকে বলে দিও, যদি এই ভুল আর একবার করার চেষ্টা করে, তাহলে তোমাকে বিধবা আমি বানিয়ে ছাড়বো। আমার থেকে দূরে সরে গিয়েছো, আমি কিছু বলিনি, কিন্তু আমার জিনিসগুলোতে আর যদি হাত বাড়াও, তাহলে কিন্তু আমি কাউকে রেহাই দিব না। তুই কি জানিস আমার পিছনে কে আছে? কে আছে শুনি? একের তো নাম শুনেছি, যার পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণাই নেই। পুরো বিশ্বের লোক যার কথায় উঠে আর বসে। আমারই বন্ধু, সে গ্রুপের একজন সদস্য, বুঝতে পারলি? তাহলে তো সরে দাঁড়াবি না, তাই তো? ঠিক ধরেছিস। তাহলে তোর মৃত্যু অবধারিত, এই কথাটা মনে রাখিস। নীলাশা, এখনো সময় আছে, ওকে বুঝতে থাক, নয়তো ওর যদি কিছু হয়ে যায় তোর কি হবে বল? কথাটা বলে চলে আসে ওখান থেকে। এদিকে নীলাশা অনেক বুঝাতে থাকে, কিন্তু কোনো কিছুতে রাজি হচ্ছে না নিলয়। অন্যদিকে সব মাফিয়া লোক এক হয়ে একটা মিটিং করে। সেই মিটিংয়ে সবাই একের বিরুদ্ধে গিয়ে কাজ করার জন্য এক হয়ে যায়। যে খবরটা আকাশের কাছে আসে। তাহলে তো খেলা এবার জমে যাবে। আমি তো সৈন্য রেডি রাখতে বলবো। বলে দাও, যে কোনো মুহূর্তে আক্রমণ করে বসবো। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পরে আকাশ বাসায় ফিরে আসে। ওকে দেখে, এত কাজ করলে কি হবে বলো? বউকেও তো সময় দিতে হবে। কিছু কাজ আছে, যে কাজগুলো কয়েকটা দিনের মধ্যে শেষ করে ফেলবো। কি কাজ? সেগুলো তোমার না জানলেও চলবে। শোনো না, আমার না ইচ্ছে করছে। তাই বলে এখনই? এখন হলে কি অসুবিধা হবে তোমার? আমার কোনো অসুবিধা নেই, চলো তাহলে। এর পরের কাহিনী শুনে আপনাদের আশা করি আর দরকার নেই আপনাদের, কেননা যা বলার মতো না। সকালবেলায় আকাশও রেডি হয়ে বের হয়, তবে যাওয়ার আগে, আচ্ছা শোনো, একটা কাজে যাচ্ছি, ফিরতে 2 দিন লাগবে, পরিবারের সবার খেয়াল রাখিও। তুমি কোনো চিন্তা করো না, সাবধানে থাকিও। চলি তাহলে। আকাশও রাস্তা নেই এসে আবিরকে বলে সবাইকে নিয়ে বের হতে।
ওদের সাথে আকাশও বের হয়ে চলে আসে ম্যাক, ডেভিল, তারেক, নিলয় আর অনেক মাফিয়া লোকদের কাছে। আকাশ যে আসছে তার খবর ওরা পেয়ে যায়। এখন কি হবে? এত ভয় পাও কেন? আমার বন্ধু, এফএ গ্রুপের সদস্য। সামান্য আকাশ নামে একটা ব্যক্তিকে এত ভয় পেলে কি চলে বলো? সেটাই তো, দেখি ওই ছেলে কি করতে পারে আমাদের। কিছুক্ষণের মধ্যে ওখানে আকাশ চলে আসে। ওর সাথে তখন তেমন কেউ ছিল না, কেননা বাকিরা বাহিরের দিকটায় যাকে পাচ্ছ ওখানেই মারতে থাকে। আকাশকে দেখে ওরা তো মোটামুটি খুশি হয়। দেখো, একাই এসেছে আমাদের মোকাবিলা করতে। ওকে ভুলে গেছে আমরা কি কি পারি ওর সাথে করতে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? মারো ওকে। ওরা তিনজন একসাথে আসে মারার জন্য, কিন্তু ওদের অনেক সহজে মাটিতে শুইয়ে দেয়। ওরা তো অনেকে এবার বন্দুক হাতে নিয়ে গুলি করতে যাবে, তখনই ওখানে আবির আসে বাকিদের নিয়ে। আবিরকে দেখার পরে বস, আপনি এসেছেন? কথাটা বলে ওখানে থাকা সবাই আবিরকে মাথা ঝুঁকে সালাম করতে থাকে, কিন্তু আকাশ দাঁড়িয়ে আছে। দেখেছেন বস, আপনার সামনে কি রকম মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমাদের বলে আপনাকে মেরে ফেলতে ওর নাকি 1 মিনিট লাগবে। বস, আমিও শুনেছি। আমি চাই আপনি ছেলেকে মৃত্যুদণ্ড দিন। আবির, তুমি আমাকে শাস্তি দিবে? দেখেছেন বস, আপনার মুখে মুখে কিভাবে বদমাশ ছেলেটা তর্ক করতেছে। বস, ওকে মেরে আপনার অপমানের প্রতিশোধ নিন। আবির, তুমি ওদের দেখবে না আমি যা করে করব? আপনাকে কিছুই করতে হবে না প্রেসিডেন্ট। আপনি ওনাকে প্রেসিডেন্ট এফে বলছেন কেন? উনি তো আমাদের প্রেসিডেন্ট। আবিরের মুখে কথাটা শুনে ওখানে থাকা সবাই অবাক হয়। না, এ হতে পারে না। এর মতো একটা সাধারণ ছেলে কিভাবে প্রেসিডেন্ট একে হবে? ওনার ক্ষমতা সম্পর্কে তো তোমরা এখন জেনেছ, তাহলে এখন বলো তোমাদের এর জন্য কি শাস্তি পাওয়া উচিত। প্লিজ বস, আমাদের ছেড়ে দিন। আমরা তো আপনার দয়ায় বেঁচে আছি। আমার পরিচয় জানার পরে এখন এইসব বলতেছো? কিছুক্ষণ আগেও তো আমাকে মারতে চেয়েছো। তখন তো জানতাম না আপনি সবার সেরা। আপনি যেখানে সবাইকে আশ্রয় দেন সেখানে আপনার সাথে কিভাবে আমরা পেরে উঠবো বলেন। নিলয়, তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি সেই সুযোগ মিস করে গেলে। আর একবার সে সুযোগ দিন আমাকে। এতবার সুযোগ দিলে তো তোমরা মাথায় উড়ে যাবে। এই শেষবার। বিশ্বাস করুন, এই শেষবার। বস, ওদের কি করব? ওদের একটা করে হাত আর পা কেটে দাও, এটাই হবে ওদের শাস্তি। প্লিজ বস, এরকমটা করবেন না। যদি আমাদের প্রাণ ভিক্ষা দেন তাহলে একটা সত্যি কথা বলবো আপনাকে। কি সত্যি? 2 মিনিট সময় দিন। নিলয়, ইরা আর ওর বাবা মা সাথে আকাশীকে সামনে নিয়ে আসে। আসলে আকাশ বাসা থেকে বের হওয়ার পরে ওরা এদের অপহরণ করে নিয়ে আসে। তোরা যখন ওদের কোনো ক্ষতি করিসনি তখন তোদের জীবন ভিক্ষা দিলাম, তবে তোরা যদি কখনো এই দেশে আসার চেষ্টা করিস তাহলে তোদের ওই দিনই শেষ দিন হবে। ধন্যবাদ আপনাকে, আমরা আর কখনো এই দেশে ফিরে আসবো না। এই বলে ওরা চলে যায়। অন্যদিকে, তাহলে তুমি সে পাওয়ারফুল ব্যক্তি যাকে পুরো বিশ্ব ভয় পায়। এই জন্যই তো বলি, তুমি কেন কাউকে ভয় পাও না? তবে তোমাদের মাঝে আমি সবসময় সাধারণভাবে থাকার চেষ্টা করেছি। তবে আর যাই হোক, আমার জামাইয়ের যে এত পাওয়ার আগে জানা ছিল না। যদি জানা থাকতো তাহলে কি করতে? বিয়ে করতাম না। তবে রে, দেখাচ্ছি মজা। ইরাকে তাড়া করে, আর এখানেই শেষ হলো একজন পাওয়ারফুল মানুষের কাহিনী। এতদিন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।